নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 5 কথা মানে দিনের গুরুত্বপূর্ণ খবর থেকে বাছাই করা খবর। আর শুরুতে যে খবরে নজর না রাখলেই নয়, বিমানবন্দরে তুমুল বিক্ষোভের মুখে সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদকে চোর চোর স্লোগান। পিসিআরকে বলবো একবার অ্যাম্বিয়েন্স তুলে শোনাতে। তৃণমূলের সাংসদের গাড়ি ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপির। সেই ছবি দেখছেন বিমানবন্দরের সামনে। তুমুল বিক্ষোভের মুখে সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদকে চোর চোর স্লোগান। কালীঘাট তৃণমূলের সাংসদের গাড়ি ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন। রঞ্জিত, যেটুকু যা ছবিতে দেখা যাচ্ছে, কিছুটা অ্যাম্বিয়েন্স আমরা শুনলাম, চোর চোর স্লোগান। যারা আজকে এভাবে বিক্ষোভ দেখালেন, কি বলছেন তারা? কি কারণে তাদের এই রাগ? দেখো, যেটি কালীঘাট তৃণমূল অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের বর্ষিয়ান সাংসদকে কালো পতাকা এবং ধীরে বিক্ষোভ, কালো পতাকা দিয়ে এবং চোর চোর স্লোগান, এবং আজ কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর অফিসে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই সাংসদ সৌগত রায়। এবং বিমানবন্দর কর্মচারীরা তারা চোর চোর স্লোগান, কালো পতাকা দেখায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় গাড়িতে বেশ কিছু হাত দিয়ে মারতে শুরু করেন বিমানবন্দরের কর্মীরা। এবং এই সমস্ত বিষয়ে দেখার পরে কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর সিআইএসএফ এর কর্মীরা নিয়ে সৌগত রায়কে গাড়ি থেকে বের করে ডাইরেক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। মূলত যেটা তাদের অভিযোগ, যে দমদম লোকসভা কেন্দ্রে ভুয়ো মিথ্যা প্রতিশ্রুতি। এর আগে যে কলকাতা বিমানবন্দরে বেশ কিছু অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বিমান চলাচলের ওপর, অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান, যে বহু সংখ্যক বিমান এই কলকাতা বিমানবন্দরে নামতে পারছিলেন না, যার বেশ কিছু অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বিমানবন্দরে রানওয়ে থাকা মসজিদ। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা, পাশাপাশি নিকাশি নালার কঙ্কালসার চেহারা, এবং সেক্ষেত্রে আরো বেশ কিছু, অর্থাৎ যেটি মেট্রো রেলের সংস্কারের কাজ চলছে, মেট্রো রেলের কাজ সম্পন্ন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা উপস্থিত হতে গিয়েছিলেন এই দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়াও ছিলেন কিন্তু সেইখানে, অর্থাৎ দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি, উত্তর দমদমের সৌরভ শিকদার, বিধায়ক সৌরভ শিকদার এবং তার অনুগামীরা। এছাড়াও রয়েছিলেন এয়ারপোর্ট বিমানবন্দরের ডাইরেক্টর অফিসের বেশ কিছু কর্মচারীরা। তারাই এই সৌগত রায়কে ঘিরে চোর চোর স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এখনো পর্যন্ত সৌগত রায় সেই বিমানবন্দর যে কর্তৃপক্ষের যে অফিস রয়েছে। ধন্যবাদ রঞ্জিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। সৌরভবাবু, একটা ছবি আমরা দেখাচ্ছি, সেখানে সৌগত রায়ের গাড়ি এবং সেই গাড়ি ঘিরে একদল মানুষ যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন, চোর চোর স্লোগান তুলছেন। সেখানে আপনাদের অনুগামীরাও রয়েছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো যে কিসের এই ক্ষোভ, কিসের এই রাগ? এটাই তো স্বাভাবিক, যাকে ক্যামেরার সামনে হাতে বান্ডিল নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে যে কোম্পানির নাম কি, কে মালিক, যে যে চোর তাকে চোর বলবে মানুষ, চোরকে কি সাধু বলবে নাকি? দেখুন, এরা যা অত্যাচার করেছে, এরা যা মানুষকে কষ্টে রেখেছে, মানুষকে আতঙ্কে রেখেছে, মানুষকে তোলাবাজি করেছে। এয়ারপোর্টে একটা ট্যাক্সি চালাতে গেলে তোলা দিতে হতো, একটা চায়ের ঠেলা লাগাতে গেলে তোলা দিত, সব পান্ডা ছিল সৌগত অধিকারী। সাধারণ মানুষ বলেছে চোরকে চোর বলেছে। বেশ, সৌরভবাবু ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে সৌগত রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌগতবাবু, সেই ছবিটা আমরা দেখাচ্ছি, আপনার গাড়ি ঘিরে আজকে যেভাবে একদল মানুষ তারা স্লোগানিং করলেন, কালো পতাকা দেখালেন, আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। প্রাথমিক প্রতিক্রিয়া নিন্দা করছে। একটা এয়ারপোর্টের মিটিং এ এসেছিলাম অফিসিয়াল, তাতে বিজেপির লোকরা এরকম করেছে। উপরে ওদের দুজন এমএলএও ছিল, নিন্দা করার কোনো ভাষা নেই। আমি ওদের এমএলএদেরও বলেছি এটা ঠিক নয়।
সৌগতবাবু, এই যে ব্যক্তির ওপর আক্রমণ এভাবে হচ্ছে, ব্যক্তির ওপর এভাবে আক্রমণ ক্ষোভ উগরে দিচ্ছেন, আপনার মনে হয় যে 15 বছর ধরে যে নানাবিধ অভিযোগ একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এসেছে, সেই কারণে আপনাদের তার খেসারত দিতে হচ্ছে? সেসব কেন বসে, তো আপনি পলিটিক্যাল কোয়েশ্চেন, কারুর ওপরই আক্রমণ করা উচিত না। হ্যালো, ধন্যবাদ সৌগতবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার সেই ছবিটা দেখাই, আপনাদের আমরা দেখাচ্ছি। বিমানবন্দরে আজকে বিক্ষোভের মুখে পড়তে হলো সৌগত রায়কে। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, তার গাড়ি ঘিরে কালো পতাকা নিয়ে একদল বিক্ষোভ দেখালেন, চোর চোর স্লোগান তুললেন, কাঁচা ডিমও ছোড়া হয়েছে, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। সেটা 28 মে, এবছরই 28 মে ডিম ছোড়া হয়েছিল, সেই ছবিটাও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। অ্যানেকডোট হিসেবে আপনারা ট্রিট করতে পারেন সেটাকে, কিন্তু আজকের ছবিটাও পাশাপাশি, দুটো উইন্ডোতে আলাদা আলাদা ছবি দেখছেন। 28 মে এবং 18ই অগস্ট আজ চোর চোর স্লোগান তোলেন একদল মানুষ, যারা বিজেপির কর্মী সমর্থক বলে জানতে পারা যাচ্ছে। বিমানবন্দরে আজকে বিক্ষোভের মুখে পড়তে হয় সৌগত রায়কে। দুর্নীতি রোধে কোনো পদক্ষেপই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানার দুর্নীতি প্রসঙ্গ তুলে বিস্ফোরকে মন্তব্য করেন মদন মিত্র। বিখ্যাত চোরেদেরও সবসময় ডান দিক বাম দিক ছাড়া অন্য কোথাও দেখিনি। 15 বছরে তৃণমূলে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার সামান্য অংশ বেরোচ্ছে, এমনটা দাবি করছেন মদন মিত্র। আপনাদের আরো একবার জানাবো, দুর্নীতি রোধে কোনো পদক্ষেপই মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, এহেন মন্তব্য করেছেন মদন মিত্র। শুনুন কি বলেছেন তিনি। আমার দলের মুখ্যমন্ত্রী দলের দুর্নীতি নিয়ন্ত্রণে সিপিএম যেমন কমিশন বসিয়েছিল, দুর্নীতি রোধ কমিশন, এরকম কোনো মুভমেন্ট তৃণমূলের আমলে দেখিনি। এবং বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল, তাদেরকেও আমি কখনোই ডান দিক বাদিক ছাড়া দেখিনি। ফলে আমি মানতে পারবো না, আমি মদন মিত্র, যে মুখ্যমন্ত্রীর আমলে 15 বছরে তৃণমূলের ব্যাপক দুর্নীতি হচ্ছে, যার সামান্য একটু চূড়া এইসব বেরোচ্ছে, চিউড়ি হেন তেন, দুর্গাপুর হেন, দিস আর স্মল কেসেস। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালে ছায়াসঙ্গী মদন মিত্র। তিনি বলছেন যে দুর্নীতি দমনে কোনো পদক্ষেপই মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। আর কি বললেন তার মুখ থেকে শুনলেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, তুমি দীর্ঘদিন এই তৃণমূল, আমরা জার্নালিজমের ভাষায় বলি তৃণমূল কংগ্রেস বিট, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের, তুমি দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের খবর করেছো। সেখানে তুমি মদন মিত্রকে সে সময়ও দেখেছো, আজও মদন মিত্রের এহেন মন্তব্য। হঠাৎ করে এই যে পরিবর্তনের পর এই ধরনের সময়ে এসে এই মন্তব্যগুলো তারা করছেন, আগে করেনি, এটাও কি এক ধরনের রাজনৈতিক স্টান্স? সেটা তো অবশ্যই একটা বিষয়, এবং তার থেকেও বড় কথা যে যারা কালীঘাট শিবির ছেড়ে বিধানসভা শিবিরে এসেছিলেন, তারা বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মদন মিত্র কাঠগড়ায় দাঁড় করালেন সম্ভবত দুর্নীতির প্রশ্নে এই প্রথমবার। কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আরো একটি জায়গা থেকে, রাজ্য রাজনীতিতে কার্যত একটি বোমা ফাটিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য গতকাল। নিজেরই দলের একাংশের বিধায়কদের নিয়ে তিনি কার্যত বোমা ফাটিয়েছেন, এবং সেখানে তোলাবাজি চলছে, সেখানে বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই কথাগুলি বলেছেন। স্বাভাবিকভাবে বিজেপির সভাপতি যখন এই কথাগুলি বলছেন, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলি কিন্তু বিজেপির দুর্নীতি নিয়ে সরব হয়েছেন যে 100 দিনের মধ্যেই বিজেপি এমন পর্যায়ে পৌঁছেছে সভাপতিকে মুখ খুলতে হচ্ছে। কিন্তু আজকে মদন মিত্র যেটা বললেন, তার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে অন্তত দুবার ভাবতে হবে। এই ইকুয়েশন তুমি ঠিকই বলেছো, এই ইকুয়েশনটা এইভাবে দেখা যেতে পারে। আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলবাবু, মদন মিত্রের আমরা তো বাইট বলি, হ্যাঁ, এবং সেটা বিওয়াইটি, কখনো বিআইটিও হয়ে যায়, এক ধরনের কামড়ের মতো শোনায়। এই যে শিবির বদলে নিবিড় মনন জেগে উঠছে তাদের, আপনার কি প্রাথমিক প্রতিক্রিয়া?
এক লাইনে বলবো? দু লাইনেও বলতে পারেন। আচ্ছা, একটা লাইনে বলতে, দু লাইনে বলো, আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছে প্রথম লাইনটা হচ্ছে সতী হলি কবে, দ্বিতীয় লাইনটা হচ্ছে স্বামী মূল্য যাবে। হ্যাঁ, এরা আজও কয়েকটা জায়গায় মদন মিত্র বলেছেন যে আমি এআইটিসিরই সদস্য, আমার এখনো অফিসিয়াল দল বদল হয়নি। তারপরেও তিনি বলছেন দুর্নীতির অভিযোগে কোনো তদন্ত করেনি মমতা ব্যানার্জির সরকার। ঠিকই তো, যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ হতো তাহলে কি আর মদন মিত্র প্রেস কনফারেন্স করতে পারতেন? জেলে এখন বসে লাইন দিয়ে চায়ের জন্য অপেক্ষা করতেন? এটা তো আমরা সবাই জানি। এদের মানে এগুলো হচ্ছে সব নাটক, এগুলো হচ্ছে রাজনীতিতে বেঁচে থাকার একটা প্রক্রিয়া। যতই এসব চেষ্টা করুন না কেন, বাংলার মানুষ এদের চিনে ফেলেছে, বাংলার মানুষ এদের জেনে ফেলেছে। এখন তিলক কেটে সাধু সাজতে গেলেও এরা সাধু হতে পারবে না। এই মদন মিত্র থেকে শুরু করে যত যারা এখন বিপ্লবী তৃণমূল হয়েছে, সে যে শিবিরেই হোক না কেন, তারা যে প্রত্যেকেই চোর। তৃণমূল শব্দটা যেখানে থাকবে সেখানে চুরি বস্তুটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই কথা আর কোনো দ্বিতীয় প্রতিক্রিয়া হতে পারে না। মানে আপনি বলছেন শিবির বদলেও রেহাই মিলবে না? না না, কোত্থেকে মিলবে? বেশ, ধন্যবাদ 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 সজল বাবু। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, মদন মিত্র তার মন্তব্য, আমরা ওই মাঝে মধ্যে সাংবাদিকতার ভাষায় অনেক সময় আমরা এগুলো বলতে বাধ্য, বিস্ফোরক ইত্যাদি, কিন্তু বিস্ফোরণ কখন কি সময় ঘটছে সেটাও খুব ইম্পর্টেন্ট। মদন মিত্র এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেননি, তখন বলেননি কেন? এই প্রশ্ন খুব শিশুরও রয়েছে। আমি এটা শোনার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো, কারণ দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির একজন কর্মী। মানুষ মনে করবে রাজনীতির নামে এটা সার্কাস বাজি হচ্ছে। তৃণমূল, আমরা অনেকবার বলতে একটা সার্কাস চলছে, একটা সার্কাস পার্টির মতন। কখন কে কোথায় কি বলছেন, কি করছেন, শুধু একটাই কমন, নীতিহীনতা এবং দুর্নীতি। শুধু দুর্নীতি নয়, নীতিহীনতা। মানুষের জন্য যেভাবে কাজ করার কথা বলে একটা সরকার রোজ প্রচার করেছে, সেটা বাদ দিয়ে সততার প্রতীকের ছবি দেখিয়ে আর সেই ছবিকে ব্যবহার করে ভোটে জিতে এখন আবার একটু শিবির বদলে আরেক ধরনের কথা বলাই, সব মিলিয়ে রাজনীতিটা যে ক্রমশ একটা সার্কাস পার্টিতে পরিণত করেছে তৃণমূল, অথবা তৃণমূলের থেকে বেরিয়ে এসে এখন যারা বিজেপি করছেন তারা, এটা সন্দেহাতীত ভাবে স্পষ্ট হচ্ছে এসব কথায়। অর্থহীন, গুরুত্বহীন। ধন্যবাদ সুজন বাবু। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। আইপ্যাকের যে ফাইল, সেই ফাইল চুরি মামলায় সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই। সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, রাজ্যের কোর্টে বল ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আমি একটু ডিটেইলে জানার চেষ্টা করবো এই মুহূর্তে তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রইল। আমার সহকর্মী শ্রাবন্তী শাহ আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা বিষয়টা আইনি কোন পরিস্থিতির দিকে এবং যেদিকে জল এগোচ্ছে, তাহলে সম্ভাবনাগুলো কি কি এখনো পর্যন্ত, কি স্ট্যাটাস? দেখো শুভজিৎ, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মানেকা গুরুস্বামী তিনি বলেন যে এর আগে দেখা গেছে যে সিবিআই তদন্ত হোক, যেহেতু মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ছিল। বর্তমানে যদি সেটা সিবিআই হোক বা পুলিশি তদন্ত হোক, তাদের কোনো আপত্তি নেই, এই কথা আদালতে জানিয়েছেন মানেকা গুরুস্বামী। এবং সেক্ষেত্রে যিনি ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, তার বক্তব্য ছিল যে কেন কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলো সেটা রাজ্য পুলিশ তদন্ত করবে না সিবিআই তদন্ত করবে, সেটা আদালত স্পষ্ট করুক। অর্থাৎ আদালতের উপরেই এই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেবার কথা বলা হয়েছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এদিনকে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন করেন। তাদের বক্তব্য যে তারা একসময় সিবিআই চেয়েছিলেন, এখন যদি রাজ্য পুলিশও হয় তাতে তাদের কোনো আপত্তি নেই। তারপরেও তারা বলছেন যে এই ব্যাপারে কে সিদ্ধান্ত নেবে সেটা আদালত, যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আদালতকে, তাহলে এই মামলার গ্রহণযোগ্যতা আদৌ আছে কিনা সে বিষয়ে তারা প্রশ্ন করবেন। শেষ পর্যন্ত আগামী 2রা সেপ্টেম্বর সব পক্ষের ফের শুনানি করার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। এবং এই বিষয়টি তখন আগামী 2রা সেপ্টেম্বর, ঠিক আছে। শ্রাবন্তী একটু সঙ্গে থাকো, আমি আরো একটা আপডেট দিই, দিয়ে আমি তোমার কাছে আসবো।
বিধানসভার বিরোধী দলনেতাকে রায় দেবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। ঋতব্রত ও শোভনদেবের মধ্যে আইনি ও রাজনৈতিক দ্বন্দ্ব, দুপক্ষের দ্বন্দ্বে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে আরো একবার। শ্রাবন্তী, তাহলে এই মুহূর্তে এই বিষয়টার কি স্ট্যাটাস? আসলে প্রথম যখন এই মামলাটা সিঙ্গেল বেঞ্চে এসেছিল সেই সময় অন্তর্বর্তী কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ কার্যত ঋতব্রত যেরকমভাবে বিরোধী দলনেতার স্ট্যাটাস পেয়েছিলেন সেক্ষেত্রে আলাদা করে কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি। আর ডিভিশন বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেন তাতেও আলাদা করে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বিচারপতিরা বললেন ফের এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ ফের সিঙ্গেল বেঞ্চে এটা পাঠানো হলো। একই সঙ্গে এই মামলার গোটা শুনানি পর্বে দীর্ঘদিন যে শুনানি চলছিল তাতে আদালতের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের জবাব দিতে দুপক্ষেরই হলফনামা চাওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চে যখন এই মামলার নিষ্পত্তি হবে সেই সময়ে এই সমস্ত প্রশ্নের উত্তর আসবে বলে আশা করছে ডিভিশন বেঞ্চ। 2 মাস সময় দেওয়া হয়েছে, 2 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে এটা নির্ধারণ করতে হবে। খুব স্বাভাবিক বিষয়, আপাতত অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ায় বিধানসভার যে সমস্ত কার্য পদ্ধতি থাকে সেটাতে যেমন কোনো রকম সমস্যা হবে না, একই সঙ্গে কিছুটা হলেও আপাতত এই 2 মাসের জন্য ঋত শিবিরের অনেকটাই স্বস্তি বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। দুর্নীতি ইস্যুতে বিজেপি এবং তৃণমূলকে এক ফ্রেমে রেখে তোপ দাগলেন মদন মিত্র। তৃণমূলের লালচুল কানেদুল এখন বিজেপিতে ভিড়েছে। ব্যাপক তোলাবাজি, দুর্নীতি চলছে। বর্ষা আউট, ভয় ইন হয়েছে দাবি ঋতব্রত তৃণমূলের বিধায়ক মদন মিত্র। গত 15 বছরের তৃণমূলে কেউ কেউ ভেবেছিলেন যে আমরা 50 বছর থাকবো, কোনোদিনই আমাদের জবাবদিহি করতে হবে না। তৃণমূল আমলেও ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি আমার কামারহাটিতে 80% বাড়ি বেআইনি। যেদিন ভেঙে পড়বে সেদিন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো ভূমিকম্প কিছু দরকার পড়বে, একদম ঘুরিয়ে চলে যাবে। এবার এসছে বিজেপি, অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, লালচুল কানে দুল। আমি এখন কি করি, রাস্তা দিয়ে গেলেই আমি নাকা করি। এই লালচুল কানে দুলের বিরাট একটা অংশ তারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে এবং ব্যাপক তোলাবাজি, গুন্ডামি এবং ভয়। সব থেকে বড় কথা হচ্ছে মে মাস থেকে ভয় ইন ভরসা আউট হয়ে গেছে। রাস্তায় একটু লোকের ভিড় দেখলেই লোক সরে যাচ্ছে, 8টার পর ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, ওদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই যদি বিজেপি নিয়ন্ত্রণ না নিতে পারে তাহলে 3 মাস 4 মাসে যদি এই অবস্থা হয় তাহলে 5 বছর অবধি কী হবে বলা খুব মুশকিল। অন্যদিকে সুর বদলে হঠাৎই বিজেপিকে আক্রমণ ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজেপি সরকার। 2029-এ বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না দাবি আখরুজ্জামান। আমরা প্রত্যেকেই বলি যে নতুন সরকারকে সময় দেওয়া উচিত, কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচিত করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল সমস্ত প্রত্যাশা কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে। তখন পুরোটাতে কিন্তু আমাদের সফলতা নেই। গত সরকারের যেগুলো ছিল নতুন বদল পুরনো যে জিনিস যখন হচ্ছে সেহেতু এটা আমাদের কাছে স্যাটিসফ্যাকশন নয়। বিজেপিতে তোলাবাজিতে ভরে গেছে, শুধু বিধায়ক নয়, নিচু স্তরের কর্মীদের যদি দেখেন, আপনি প্রতিটি থানাতে যাবেন দেখবেন বিজেপির এই গ্রুপ না হয় ওই গ্রুপ, মানে কত কে কার কাজ করে তোলা তুলবে। একটা সিন্ডিকেট সরকার নতুনভাবে চালু হয়েছে বাংলায়। যে তোলাবাজি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা তারা কি করবে, কি গুরুত্ব দেওয়া দরকার আছে। তবে এটুকু বলতে হয় 29-এ বিজেপিকে আপনি খুঁজে পাবেন না। বিজেপি যেভাবে মানুষের প্রতি আঘাত আনছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ধর্মীয় মেরুকরণ করে বারবার ধর্মকে ইস্যু করে নির্বাচনে জিতে যায় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের রুজি রোজগার, জীবন জীবিকা সবচেয়ে আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। সেহেতু এখানে বিজেপি যাকেই নিয়ে আসুক না কেন 29-এ বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে বলে এখন দেশের মানুষ সেই পথে এগোচ্ছে। অনেকেই পাননি ডিএ। সুপ্রিম কোর্টে অভিযোগ সরকারি কর্মীদের একাংশের বকেয়ার 65% ডিএ দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা দেওয়ার প্রক্রিয়া চলছে। শীর্ষ আদালতে জানিয়েছে রাজ্য সরকার। কারা এখনো ডিএ পাননি তালিকা দিতে বলল সুপ্রিম কোর্ট। আগামীকাল মামলার ফের শুনানি রয়েছে।